প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি সিলেট বোর্ড 2019 সালে এসেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি অবশ্যই দেখবে। তা আমি প্রথমে প্রশ্নটি আলোচনা করছি। দেখো, এটা হচ্ছে দীপক কুমার নাগের প্রথম পত্রের প্রথম খণ্ড, 231 পৃষ্ঠা। তোমরা অবশ্যই বাসায় বসে বইটি সংগ্রহ করে ক্লাসটি দেখবে। তা আমি প্রশ্নটি আলোচনা করছি। জনাব আজরফ 1 জুন 2018 সালে 2018 তারিখে নগদ 50,000 টাকা, তারপরে পণ্যদ্রব্য হচ্ছে 15,000 টাকা এবং 20,000 টাকার ব্যাংক জমা নিয়ে ব্যবসা আরম্ভ করে। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। যেমন 2018 সালে জুন 5 তারিখে বলছে এরশাদের নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 60% নগদে। তারপরে জুন 10 তারিখে বলছে 4 মাসের ভাড়া অগ্রিম প্রদান 12,000 টাকা। 20 তারিখে বলছে নাসরিনের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, যার 40% নগদে। তাহলে বাকি 60% হচ্ছে কি বাকিতে। 25 তারিখ ধারে সাপ্লাইজ ক্রয় 5,000 টাকা। তারপরে 27 তারিখে বলছে বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো 3,000 টাকা। এটাও বিদ্যুৎ বিলটা মাত্র গ্রহণ করছে, এখনও পরিশোধ করে নাই। তো গ্রহণ করা হলে আমরা তো জানি বিদ্যুৎ বিল একটা খরচ, তো বিদ্যুৎ বিল হিসাব ডেবিট। যেহেতু গ্রহণ করছে টাকা দেয় না এখনো, তাহলে বকেয়া, তাহলে প্রদেয় হিসাব কি ক্রেডিট। যদিও তোমরা হয়তো ভাবতেছো বিদ্যুৎ বিল তো গ্রহণ করছি না, বিলটা গ্রহণ করছে, বা টাকা এখনও দিইনি। 30 তারিখ চেক মারফত বেতন পরিশোধ, তো আমরা জানি বেতন ডেবিট, নগদান ব্যাংকের মাধ্যমে দিয়েছে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। তো করণীয় বলছে জুন মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। খ জুন 1, 5, 10 ও 30 তারিখের লেনদেনগুলো যাবতীয় দাখিলা দাও। গ বলছে জুন 5, 20, 25 ও 27 তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তাহলে আমরা হিসাব সমীকরণটা করব। তো প্রথমে আমরা জুন মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। প্রদেয় কখন সৃষ্টি হয়? যখন বাকিতে কোনো কিছু কিনি। দেখো এখানে কি বলছে, কোনো কিছু এখানে এটা বিক্রি করছি, তাহলে এটা হবে না, এটা অগ্রিম, এটা হবে না, এটা তো আর ক্রয় বিক্রি করি না। এটা দেখো নাসরির নিকট হতে পণ্য ক্রয় করছি 10,000 টাকা, কত পার্সেন্ট নগদে দিচ্ছি? 40%, তাহলে 60% আইব। তাহলে 60% হলে 6,000 টাকা। তারপরে ধারে সাপ্লাইজ ক্রয় করছি 5,000 টাকা। তারপরে আর কিছু ক্রয় করছি কিনা নাই, তাহলে এই দুইটাই হবে, যোগ করলে যা হয় তা হবে। আমরা এখন কাগজে করে প্র্যাকটিক্যাল করে দেখাবো তোমাদেরকে। তোমরা অবশ্যই প্রশ্নটি সম্পর্কে তোমাদের ধারণা হয়েছে। দেখো এখানে ক বলছে জুন মাসের শেষে মোট প্রদেয় হিসাবের পরিমাণ নির্ণয় করা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এটি একদম কাগজে লিখে তোমাদেরকে দেখাচ্ছি, যে দেখে তোমরা খেয়াল করো। এখানে ক জুন মাসের শেষে প্রদেয় হিসাবের মোট পরিমাণ, তাহলে আমরা তারিখ, বিবরণ, টাকা দিব। জুন 20 তারিখে আমরা ধারে পণ্য ক্রয় করছি, তার মধ্যে 60% হচ্ছে বাকিতে, তো 60% হচ্ছে 6,000 টাকা। তাহলে 25 তারিখ হচ্ছে ধারে আবার সাপ্লাইজ ক্রয় করছি 5,000 টাকা, তো মোট 11,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার। খতে বলছে, এটা খেয়াল করো, যে জুন 1, 5, 10 ও 30 তারিখের লেনদেনগুলোর জাবেদা দাও। তো জুন 1 তারিখে তো আমরা জানি জাবেদাগুলি হচ্ছে নগদ ডেবিট, ক্রয় ডেবিট, এবং ব্যাংক জমা ডেবিট, আর মূলধন ক্রেডিট। তাহলে এই যে আমরা এখানে করি, দেখি তোমরা খেয়াল করো, যে নগদ অনুষ্ঠান ডেবিট, ক্রয় ডেবিট 15,000 টাকা, ব্যাংক ডেবিট 20,000 টাকা, মূলধন টোটাল যোগ করলে যা হয় 85,000 টাকা। তারপরে বলছে 5 তারিখের জাবেদা। 5 তারিখ হচ্ছে এরশাদের নিকট পণ্য বিক্রয়। তো আমরা জানি বিক্রয় সবসময় ক্রেডিট হয়, এবং যার 60% কি হচ্ছে নগদে। তো নগদ হচ্ছে নগদান হিসাব ডেবিট 60%, তাহলে 60% হচ্ছে 20,000, 12,000 টাকা। যেহেতু বাকি টাকাটা কি, তাহলে বাকিতে 40%, তাহলে 4 × 8,000 টাকা, তাহলে প্রাপ্য হিসাব। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট, আর হচ্ছে কি বিক্রয় হিসাব কি ক্রেডিট। এই যে আমরা এখানে দেখিয়েছি, তোমরা খেয়াল করো। 5 তারিখ নগদান হিসাব ডেবিট,
প্রাপ্য হিসাব ডেবিট আর হচ্ছে কি বিক্রয় হিসাব ক্রেডিট। তো 12,000 8,000 মোট কত 20,000 টাকা। তারপরে বলছে জুন 10 তারিখে, তো 10 তারিখ কি বলছে 4 মাসের ভাড়া অগ্রিম প্রদান করতে। আমরা জানি অগ্রিম কোনো কিছু প্রদান করা হলে এটা সম্পদ চলতি সম্পদ, তাহলে অগ্রিম ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব কি ক্রেডিট 12,000 টাকা, ঠিক আছে। তারপরে 30 তারিখে বলছে চেক মারফত বেতন পরিশোধ। তাহলে চেক মারফত বেতন পরিশোধ হলে বেতন হিসাব ডেবিট, আর চেকের মাধ্যমে যেতে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দেখো 30 তারিখ বেতন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট 5,000 টাকা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হচ্ছে আমাদের কয়ের অ্যান্সার এবং খয়ের অ্যান্সার। খ নাম্বারে আমি আর জাবেদার ব্যাখ্যা দিলাম না, তোমরা অবশ্যই ব্যাখ্যা দিয়ে দিবে। তো জিনিসটা অবশ্যই তুমি জাবেদাগুলো বুঝতে পারছো। আর ক নাম্বার আমরা পদ হিসাবে পরিমাণ নির্ণয় করছি সেটাও বুঝতে পারছো। তো বাসা যদি প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তুমি পারবা। এখন আমরা ঘ চলে যাবো। ঘটা তোমাদের অনেক সবারই কম বেশি প্রবলেম থাকে, তো আমি চেষ্টা করবো আজকে ঘ নাম্বারটা বোঝানোর জন্য। ঘতে বলছে জুন 5, 20, 25 এবং 27 তারিখের লেনদেনগুলো দ্বারা হিসাব সমীকরণ। আমরা হিসাব সমীকরণে ঘর করবো। 5 তারিখে দেখো খেয়াল করে এখানে কি বলছে, এর সাথে নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা, যার 60% নগদে। তাহলে আমরা জানি হিসাব সমীকরণের সূত্র হচ্ছে কি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। সম্পদ যা হবে দায় মালিকানা সত্ত্ব তা হবে। তা আমাকে সম্পদগুলি কি কি চিনতে হবে, যেমন এখানে যা নগদ একটা সম্পদ, বিক্রয় একটা আয় আমরা জানি মূলধন মালিকানা সত্ত্ব। তাহলে 60% যদি নগদে দেয় আর 40% কি বাকিতে, বাকি মানে প্রাপ্য হিসাব, তাহলে সেটাও একটা সম্পদ। তাহলে আমরা অলরেডি পেয়ে গেছি ডেবিট পাশে নগদান হিসাব এবং প্রাপ্য হিসাব দুইটা ঘর হবে, আর ক্রেডিট পাশে বিক্রয় মানে আয় মূলধনের সাথে যোগ হবে, তাহলে মূলধন নামে একটা ঘর হবে। তাহলে বাম পাশে দুইটা পাইছি আমি সম্পদ পাশে। আর কি কি আছে ঘর আমরা তো দেখবো। কইছে 20 তারিখে, 20 তারিখ হচ্ছে নাসরির নিকট হতে পণ্য করে 10,000 টাকা, যার 40% নগদ। 40% যদি নগদে দেয় তো নগদটা আমি অলরেডি এর আগে দিছি ঘর, আর ক্রয় মানে ব্যয় মূলধন থেকে বাদ যাবে। আর নগদ আর 60% কি, তাহলে বাকিতে পদ হিসাব, তাহলে পদ হিসাবে একটা ঘর বাড়বে। তোমরা অবশ্যই ক্লিয়ার যে আমি বাকিতে কোনো কিছু হইলে পদ হিসাবে সৃষ্টি, আর পদ হিসাবে ঘর একটা হয় দায় পাশে। তো দায় পাশে আমরা পদ হিসাব নামে একটা ঘর দিব। তাহলে দায় পাশে অলরেডি একটা আছে মূলধন, এখন একটা দায় মানে পদ হিসাব। আর ডেবিট পাশে পাইছি নগদান হিসাব এবং পাইছি প্রাপ্য হিসাব। দেখি আর আজকে আছে কি না একটু খেয়াল করি। 25 তারিখ কি বলছে, ধারে সাপ্লাইজ ক্রয়। তাই আমরা জানি ধারে সাপ্লাইজ করে যাবে দেখি সাপ্লাইজ ডেবিট, পদ হিসাব ক্রেডিট। তো পদ হিসাব অলরেডি আমি দিয়ে ফেলছি। সাপ্লাইজ একটা সম্পদ, এটা আমার ডেবিট পাশে হবে। তাহলে আমরা পাইছি নগদান হিসাব, প্রাপ্য হিসাব এবং সাপ্লাই হিসাব, তিনটা সম্পদ পাইছি আমরা ডেবিট পাশে। দেখি আরেকটা পাই কিনা আমরা খেয়াল করি। 27 তারিখ বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো। তো বিদ্যুৎ বিল গ্রহণ করছে মানে হচ্ছে বিদ্যুৎ বিল হিসাব বা হ্যাঁ বিদ্যুৎ বিল খরচ হিসাব ডেবিট। যেহেতু বিলটা শুধু গ্রহণ করছে এখনো টাকা পরিশোধ করেনি, তাহলে পদ হিসাব ক্রেডিট। তো পদ হিসাব অলরেডি আমরা আগে দিয়ে দিছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা ডেবিট পাশে দিব নগদ, তারপরে প্রাপ্য হিসাব, তারপর হচ্ছে তোমার সাপ্লাই। আর ক্রেডিট পাশে দিব পাওনাদার, পদ হিসাব, মূলধন, দুইটা ঘর দিব। আমরা আর পাই না যেহেতু। তো তোমরা খেয়াল করো আমি করে ফেলছি অলরেডি, তোমাদেরকে শুধু একটু বুঝিয়ে দিই, কারণ তোমরা বুঝিয়ে দিলে অবশ্যই পারবা। খেয়াল করো, যেহেতু প্রশ্নটা বুঝাইছি তাহলে লেনদেন সমূহের দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখানো হলো। তা আমরা জানি তারিখ, সম্পদের ঘর লিখবো, তারপরে দায় প্লাস মালিকানা সত্ত্ব। আমি যেভাবে ঘর করছি সেভাবে। তবে অনেক বইয়ের মধ্যে দেখা যাচ্ছে যে উদ্দীপ্ত আলাদা একটা ঘর থাকে, তা আমরা উদ্দীপ্ত না দিয়েও অঙ্ক করতে পারবো। আর যদি মনে করে যে উদ্দীপ্ত দিয়ে অঙ্ক করবো তাহলে করতে পারো, অসুবিধা নেই। তা আমরা উদ্দীপ্ত ছাড়াই করছি, যেহেতু আমি একবারে লাস্টে যোগ বিয়োগ করছি। তাহলে তোমরা যেটা ভালো লাগে সেটাই করবে। তো জুন 5 তারিখ হচ্ছে 5, হ্যাঁ 5, 20, 25, 27 তারিখে লেনদেন। তো অবশ্যই 5 তারিখে কি বলছে, 5 তারিখে বলছে এর সাথে নিকট পণ্য বিক্রয় 20,000 টাকা। বিক্রয় মানে তাহলে টোটাল মূলধনের সাথে যোগ হবে 20,000 টাকা এবং 60% নগদ হচ্ছে 12,000 টাকা।
আর প্রাপ্য হিসাবে যে বাকি 40% কি প্রাপ্য হিসাবে করে, তো মোট কত 20,000 টাকা, এটা হচ্ছে আমার বিক্রয়। তারপরে 20 তারিখে বলছে, আমরা একটু খেয়াল করি 20 তারিখে কী বলছে, নাসরিনের নিকট হতে পণ্য ক্রয় 10,000 টাকা, যার 40% নগদে। তাহলে ক্রয় ডেবিট, ক্রয় মানে মূলধন থেকে বাদ, 40% নগদ থেকে বাদ, আর 60% হলে প্রদেয় হিসাবে করে যোগ। তাহলে আমরা দুই পাশ সমান হবে আর কি। তো যে কীভাবে দেখো ট্রিটমেন্টটা করছি 20 তারিখে বলছে 40% নগদে দিচ্ছে, নগদে 60% বাকিতে, এটা বোঝাই যায় 40% নগদে হয়, 60% বাকিতে। টোটাল টাকাটা আমার গেছে মূলধন থেকে ক্রয়। তাহলে ক্রয় ডেবিট, তারপরে নগদান ক্রেডিট, পদ হিসাব ক্রেডিট। পদ হিসাব বৃদ্ধি পেয়েছে, এই জন্য পদ হিসাবে লিখলাম। তাহলে দেখো বিয়োগের 10 থেকে যোগের 6 গেলে থাকে কত, বিয়োগের 4। তাহলে এখানেও বিয়োগের 4, তাহলে এক সমান। তাহলে 25 তারিখ দেখো দাঁড়ে সাপ্লাইজ ক্রয় 5,000 টাকা। তো সাপ্লাইজ ক্রয় হচ্ছে সাপ্লাইজ ডেবিট, পদ হিসাব ক্রেডিট। সাপ্লাইজ একটা সম্পদ, পদ একটা দায়, তাহলে দুই পাশে হবে। তো এই যে খেয়াল করো, সাপ্লাইজ ডেবিট, পদ হিসাব ক্রেডিট। তারপর 27 তারিখে বলছে বিদ্যুৎ বিল গ্রহণ করা হলো। তো বিদ্যুৎ বিল গ্রহণ করছে কিন্তু বিল তো পরিশোধ করি নাই, তাহলে বিদ্যুৎ বিল হিসাব ডেবিট, এটা একটা খরচ, পদ হিসাব যেহেতু পরিশোধ করি নাই, তাহলে পদ হিসাব করে হবে। কীভাবে হবে, বিদ্যুৎ বিল তো মূলধন থেকে বাদ যাবে, কিন্তু এটা একটা খরচ, আর যেহেতু দায় বৃদ্ধি পাইছে যোগ, তাহলে এটা এটা কাটিয়ে দিলে দেখবা যে এক সমানই হয়। তো এখন আমরা যোগ বিয়োগ করে ফেলবো। তাহলে 12 থেকে 4 গেলে থাকে 8, এখানে 18,000 8, তার 5,000 5, তারপরে 6 5 11, 11 3 14, তারপরে এখানে হচ্ছে 10, 20 থেকে 13 বাদ গেলে থাকে 7। তো 14 আর 7 যোগ করলে কত 21, আর এখানে 8 8 8 8 8 16, 16 আর 5 21। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হিসাব সমীকরণ মিলে গেছি। হিসাব সমীকরণ সূত্র অনুযায়ী আমরা বলছিলাম সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা শর্ত। এ হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2019 সালের একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই বুঝতে পারছো। সেই অনুযায়ী যদি তোমরা আরেকটি বোর্ডের অঙ্ক করো, চট্টগ্রাম বোর্ড 19 সাল করো, তাহলে অবশ্যই করবা। যদি না বুঝতে পারো আমাকে নক করবো, আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ারিং করব বা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে আমার আজকের ক্লাস। তোমরা ভিডিও অবশ্যই ক্লাসগুলি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট দিবা অবশ্যই। তো সবার কাছ থেকে আজকের মতো এখানেই, জি আল্লাহ হাফেজ।